হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ নিয়ে আমরা পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে আর দেরি না করে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। দেখা যাচ্ছে হসপিটালে পদ্ম গীতাকে বলছে যে কাল রাতে তার ননদ এখানে কাভিয়া কাল অনেক রাতে ঘরে ফিরেছে, আর যখন ফিরেছিল তখন তার একটা কানে দুল ছিল না। এটা শুনে গীতা একটু অবাক হয়। তখন গীতা বলে, আমার কাছে একটা দুল আছে, দেখ তো এই দুলটাই সেই দুলটা কিনা। তখন সেটা দেখে পদ্ম, দেখে বলে হ্যাঁ হ্যাঁ, এরকমই একটা দুল এক কানে পড়েছিল আর এক কানে দুল ছিল না। তখন গীতা বলছে, তাহলে কাল রাতে কি কাভিয়াই আমাদের বাড়িতে এসেছিল? গীতা বলছে তখন যে কাল রাত্রে ভজন মিত্তির বাড়িতে গুন্ডা পাঠিয়েছিল, কিন্তু তার আগে থেকেই তার বাবা নাকি রক্তারক্তি অবস্থায় পড়েছিল ঘরে। এবার কাভিয়ার তাদের বাড়িতে আসা আর তার বাবার রক্তারক্তি অবস্থায় পড়ে থাকা, এগুলোর মধ্যে এবার মিল খুঁজে বের করার চেষ্টা করছে গীতা। এবার গীতা পদ্মকে জিজ্ঞাসা করছে যে কাল রাতে কাভিয়া যখন বাড়ি ফিরেছিল তখন তার যে পোশাকটা সে পরেছিল তার রংটা কিরকম ছিল, আর তার কাছে কি কোনো ব্যাগ ছিল? পদ্ম তখন জানাচ্ছে হ্যাঁ, তার হাতে একটা ব্যাগ ছিল। তখন গীতা পদ্মকে বলছে, তাহলে তুই তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি গিয়ে কাভিয়া সে ব্যাগটা চেক করে দেখ যে সেখানে কিছু পাস কিনা। এগুলো শোনার পর তো গীতার শ্বশুরমশাই বলছে, আমি তো কিছু বুঝতেই পারছি না যে কি হচ্ছে এসব। গীতা বলছে এবার যে তার বাবাকে যারা মারার চেষ্টা করেছিল তাদেরকে সে কিছুতেই ছেড়ে দেবে না। এরপরে এদিকে গীতার বাবাকে যখন হসপিটালে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন গীতার দিদি কেঁদে কেঁদে বলছে বারবার করে যে বাবা আমি কিছু করিনি। আর গীতার শ্বশুরমশাই তার দিদিকে বোঝাচ্ছে যে চুপ কর, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর তো সবাই যথারীতি ওটি রুমের বাইরে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ওটি কমপ্লিট হয় আর ডক্টর তারপরে বাইরে সবাইকে এসে জানাচ্ছে যে পেশেন্ট এখনও স্টেবল নন, আর যেহেতু এটা খুনের মামলা সেহেতু পেশেন্টকে নিয়ে তিনি একটু চিন্তিত। গীতা তখন ডক্টরকে বলছে, আপনি চিন্তা করবেন না, ইনভেস্টিগেশন অফিসার তার পরিচিত। এরপর যখন সবাই মিলে ডক্টরকে জিজ্ঞাসা করছে গীতার বাবা কেমন আছে, উনি সুস্থ হয়ে যাবেন তো, উনি ঠিক হয়ে যাবেন তো, তখন ডক্টর একটাই কথা বলছেন যে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এখন বাঁচাতে পারলে ঈশ্বরই বাঁচাতে পারবেন। এই বলে ডক্টর ওখান থেকে চলে যায়। গীতা একটাই কথা বলছে, ভালো তো হতেই হবে আর অঙ্কটাও মিলতেই হবে। এরপর অগ্নিদেব মুখার্জি যখন কিছু জিজ্ঞাসা করছে গীতাকে, তখন গীতা বলছে অনেকগুলো প্রশ্ন তার মনে বাসা বেঁধেছে, ডানা বেঁধেছে। এক হচ্ছে ঝুমকো, 2 হচ্ছে ব্যাগ, 3 হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার এর টাইমটা, আর 4 হচ্ছে ভজন মিত্তিরের গুন্ডা। এখন তার ধারণা হচ্ছে এটাই যে একজন মহিলা সম্ভবত এই সব কিছুর সঙ্গে জড়িত। ওদিকে পদ্ম বাড়ি ফিরে কাভিয়ার রুমে কাভিয়ার ঘরে গিয়ে সেই ব্যাগটা কিন্তু খোঁজাখুঁজি করছে। এরপরে কাভিয়া যখন ব্যাগটা খুঁজে পেয়ে যায় তখন কিন্তু কাভিয়াও বাড়ি ফিরে যায় আর ঘরের ভেতর এসে পড়ে। তখন তো পদ্মকে দেখে ফেলে কাভিয়া আর বলছে যে তুমি এখানে কি করছো। তখন তো কাভিয়া আশেপাশে চারপাশটা তাকাচ্ছে তার ঘরের, দেখছে যে আলমারি খোলা, সবকিছু অগোছালো, আর পদ্মর হাতে আছে সেই ব্যাগটা। এই ব্যাগটা দেখেই জিজ্ঞাসা করছে যে তার আলমারি খুলেছো তুমি, তুমি আমার আলমারি খুলেছো, কেন খুলেছো, আর এই ব্যাগটাই বা কেন নিয়েছো, কি খুঁজছিলে তুমি ব্যাগটাতে, এরকমভাবে প্রশ্ন করছে পদ্মকে। পদ্ম তো পুরো ভয় পেয়ে যায় যে এবার সে কি বলবে। এরপরে কাভিয়া পদ্মকে বলছে যে ব্যাগটা তুমি আমাকে দাও। তখন পদ্ম কিছুতেই সেই ব্যাগটা দেবে না, বলে না আমি দেব না, আগে আমাকে বলো যে এই ব্যাগটাতে কি আছে, আমি সেটা নিজের চোখে দেখতে চাই। তখন কাভিয়া রেগে যায়, বলছে তোমার এত বড় সাহস, আর তার মাকে তখন চিৎকার করে ডাকতে থাকে। তখন তো কাভিয়ার মা দৌড়ে সেখানে চলে আসে, তখন কাভিয়া সবটা জানায়। এরপরে কি করে কাভিয়ার মা মিলে ব্যাগটা কাড়াকাড়ি করতে থাকে। তখন কাভিয়া কি করে, কাটতে না পেরে পদ্মকে মারতে যায়, আর পদ্মকে মারতে গেলে পদ্ম হাতটা ধরে নেয় আর তাকে জানায় যে সে এখন আর নিজেকে এই বাড়ির কাজের লোক মনে করে না, সে মনে করে সে এই বাড়ির বউ, পদ্ম। এমনকি পদ্ম কাভিয়া তার মাকে ওয়ার্নিংও দিচ্ছে যে এই অসভ্যতার জন্য কিন্তু সে স্টেপ নিতে বাধ্য হবে, কারণ তার দুজন নামি দামি লয়ার অগ্নিজিৎ মুখার্জি আর গীতা, এই দুজনের সাথে কিন্তু তার পরিচয় আছে। তখন তো পদ্মর শাশুড়ি কাভিয়ার মা প্রচণ্ড রেগে যায় আর বলছে যে তুমি আমার মেয়েকে ভয় দেখাচ্ছ, চোখ রাঙাচ্ছ আমার মেয়ের উপর। এরপর তো আবারও দুজনে মিলে ব্যাগ নিয়ে কাড়াকাড়ি করছে। তখন কাড়াকাড়ি করতে গিয়ে কি হয়, ব্যাগটা হাত থেকে পড়ে যায়, আর পড়ে গিয়ে ব্যাগের ভেতর থেকে কিন্তু একটা বেনারসি শাড়ি বেরিয়ে আসে। পদ্ম তো অবাক হয়ে যায়, অবাক হয়ে তখন কাভিয়াকে সেই শাড়ির কথাটা জিজ্ঞাসা করছে। আর অত রাতে সে কোথা থেকে ফিরছিল, কাভিয়া, এই প্রশ্নটা জিজ্ঞাসা করে পদ্ম। কাভিয়া তো কিছুতেই বলবে না, কাভিয়া শুধু একটাই কথা বলছে পদ্মকে যে তুমি তোমার সীমা অতিক্রম করবে না, তুমি তোমার সীমার মধ্যে থাকো, আর সেই ঘর থেকে পদ্মকে চলে যেতে বলে। তখন তো পদ্ম আবারও মনে করিয়ে দিচ্ছে যে ভুলে যাবে না আমি কিন্তু এই বাড়ির বউ। আর তখন সেখানে কৃপান চলে আসে। পদ্ম যে সবার সাথে এরকম আচরণ করছে, এই আচরণের কথা কৃপান তখন জানতে চায় যে কেন তুমি এরকম আচরণ করছো সবার সাথে।
পদ্ম তো কৃপানকে বলছে যে তার দিদি অন্যায় করেছে, গতকাল রাত্রে গণেশ গাঙ্গুলিকে কেউ খুন করার চেষ্টা করেছে। এটা শুনে তো কৃপান অবাক হয়ে যায়। তখন পদ্মকে গীতা ফোন করেছে যে সবকিছু ঠিক আছে কিনা এটা জানতে। এরপরে পদ্ম কিছু বলতে যাবে কি, তখন কাভিয়া ফোনটা কাড়িয়ে নিয়ে নেয়। আর পদ্ম যে তার ঘরে ঢুকেছিল ব্যাগটা চুরি করতে, সেটা গীতাকে জানিয়ে দেয়। আর এটাও জানিয়ে দেয় যে এর জন্য থানাতে এফআইআর পর্যন্ত করে দেবে, এই হুমকিটাও দেয় গীতাকে। কাভিয়া গীতাকে বলছে, তুমি যদি চলো ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। উত্তরে গীতা বলছে, সাবধান, পাতায় একটু সাবধানে চলো সোনামণি, কারণ সিজন একটু চেঞ্জ হচ্ছে, পাতা কখন ঝরে যাবে। এই বলে পদ্মকে ফোনটা দিতে বলে। কাভিয়াও তখন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে এরপরে পদ্মকে নাকি সে বাড়ি থেকে বের করা বন্ধ করে দেবে। এরপরে কাভিয়া যখন ফোনটা কেটে দেয়, তখন পদ্ম তার হাত থেকে ফোনটা কাড়িয়ে নেয় আর তাকে কানের দুলের কথাটা মনে করিয়ে দেয়। তারপর ঘর থেকে চলে যায়। এটা শুনে তো কাভিয়া খুব রেগে যায় আর কৃপানকে বলছে যে তুই কিন্তু তোর বউকে সাবধান করে দে। এই বলে কাভিয়াও ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর যাওয়ার আগে এটাও বলে যায় যে তুই যদি সাবধান না করিস তাহলে কিন্তু আরেকজন গৃহবধূ খুন হবে। এরপরে মেয়ে যখন বেরিয়ে যাচ্ছে, তার মা কিন্তু পেছন থেকে চিৎকার করছে, সে বেনারসি আর কানের দুলের কথাটা জিজ্ঞাসা করছে, কিন্তু মেয়ে কোনো উত্তর দেয় না। এরপরে তো কাভিয়া কোনো উত্তর দিল না। তখন কৃপানকে বলছে তার মা যে এইভাবে গণেশ গাঙ্গুলিকে খুন করতে যাওয়া, তারপর সেই বেনারসি, সেই কানের দুল, কাভিয়া, এই সমস্ত কিছু ব্যাপারগুলো নিয়ে না কৃপানের মা খুব চিন্তা করছে, খুব টেনশন করছে। শুনে তখন কৃপান বলছে আমি দেখছি। এই বলে কৃপানও ঘর থেকে বেরিয়ে যায়। আর এদিকে পদ্ম ঘরে গিয়েও কিন্তু সেই গতকাল রাতের কথাগুলো, ঘটনাগুলো সবটা ভাবতে থাকে। এরপর সেই ঘরে কৃপান আসে। এসে পদ্মকে তার এই অদ্ভুত বিহেভিয়ারের কথাটা জিজ্ঞাসা করছে যে সে এরকমটা কেন করছে, আর কেন সে সবকিছু ছেড়ে এই বেনারসি শাড়ি, কানের দুল, এই সমস্ত কিছুর পেছনে পড়েছে, এটাও জিজ্ঞাসা করে। তখন পদ্ম তাকে জানাচ্ছে যে কাল রাতে সেই স্পটে গণেশ গাঙ্গুলিকে আহত অবস্থায় পাওয়া যায়, সেখান থেকে একটা কানের দুলও পাওয়া যায়। সেই কানের দুলের একটা অংশ সেখানে পাওয়া যায় সেই স্পটে, আর সেটা এখন গীতা দিদিমণির কাছে আছে, আর একজোড়া আছে, একটা আছে আপনার দিদির কাছে। এটা শুনে তো কৃপান ভয় পেয়ে যায়, পুরো থতমতি খেয়ে যাওয়ার মতো অবস্থা। তখন পদ্মকে জিজ্ঞেস করছে আর কি প্রমাণ আছে। তখন কাভিয়া কি করছে, বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে একটা ফুটেজ কৃপানকে দেখাচ্ছে যে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তার দিদি যখন ঘরে ঢুকছে তখন তার একটা কানে দুল আছে আর একটা কানে দুল নেই। এরপর পদ্ম তো কৃপানকে পরিষ্কার জানাচ্ছে যে আপনার দিদি কাভিয়া কিন্তু বড় বিপদে পড়েছে। তখন কৃপান কি করছে, তার দিদিকে বাঁচাতে এবার পদ্মকে ভয় দেখাচ্ছে, আর পদ্মকে কৃপানও হুমকি দিচ্ছে বাড়ি থেকে বের করে দেবে। বলছে গীতার কাছ থেকে সেই কানের দুলটা নিয়ে এসো, নাহলে কিন্তু তোমাকেও বাড়ির থেকে বের করে দেব। বাড়ির বউ হিসেবে নাকি পদ্মর এটা করাটা কর্তব্য। সেই সময় হঠাৎ করে পদ্মর ফোনে একটা ফোন আসে। কোনো একজন মহিলা পদ্মকে ফোন করে হুমকি দিচ্ছে যে গণেশ গাঙ্গুলির খুনের ব্যাপারে বেশি যদি মাথা ঘামায় তাহলে সে নাকি পদ্মকে খুন করে ফেলবে। এরপরে তো পদ্ম এই ব্যাপারটা পুরোটা গীতাকে জানাচ্ছে, আর গীতাকে জানাতেই থানার বড়বাবু কি করেছে, সেই নাম্বারটা নিয়ে কিন্তু ট্র্যাক করতে থাকে। আর সেই নাম্বারটার ব্যাপারে ইনফরমেশন বের করে এটা জানতে পারে যে নাম্বারটা উমেশ নামে একজনের, আর সেটা গীতাকে জানাচ্ছে। গীতা তখন বলছে যে পদ্মর মতে একজন মহিলা তাকে ফোন করেছিল। এরপর বড়বাবু এটা জানাচ্ছে গীতাকে যে ফোনটা যেখান থেকে করা হয়েছিল, গীতার বাড়ি যেই বস্তিতে, সেখান থেকেই নাকি ফোনটা করা হয়েছিল। এরপরে বড়বাবুর গলা পেয়ে তো অগ্নিজিৎ মুখার্জি সেখানে আসে। অগ্নিজিৎ মুখার্জিকে তখন জানাচ্ছে আর কি এই বড়বাবু যে গণেশ গাঙ্গুলিকে যে খুনটা করেছে না, সে হচ্ছে খুব চালাক। তখন গীতা বলছে চতুর যতই চতুর হোক না কেন, আইকিউ এর লড়াইয়ে বাজিমাত্রা আমিই করব। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গীতা এলএলবির পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পর্বকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকমই আরও সমস্ত এপিসোডের আপডেট, এমনকি তোমাদের পছন্দের আপডেটগুলো পেতেও আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।